হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। যেমনটা তোমাদের বলা হয়েছিল যে জুলজি মাইনর ক্লাস আমি করাবো, তো যথারীতি আমি চলে এসেছি। আমার একটু ব্যস্ততা ছিল, সেই জন্য আমি একটু ডিলে হয়ে গেল ক্লাসটা শুরু হতে। তবে এবার থেকে তোমাদের রেগুলার ক্লাস হবে, সব কিছুই ঠিকঠাক হবে। তো আমাদের কোর্স সম্পর্কে আগে আমি একটু বলে নিতে চাই। আমাদের জুলজি মাইনর কোর্স, এই জুলজি মাইনর কোর্স এটা আমরা করাচ্ছি। এতে সিইউ, ডব্লিউএসইউ, ভিইউ, কেইউ, বিকেইউ এবং ভিইউ এইসব বিইউ এইসব ইউনিভার্সিটিদের আমরা স্টুডেন্টদেরকে গাইড করে থাকি। এখানে জুলজি মেজর মাইনর দুটোই হয়। এর মধ্যে আমি মাইনর ক্লাসটা আমি তোমাদেরকে নেব। তো আজ প্রথম ক্লাসে আজ আমরা যেটা পড়বো সেটা হলো কিংডম প্রোটিস্টা অনুযায়ী, তোমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে কিংডম প্রোটিস্টা বা কিংডম প্রোটোজোয়া। তো এই কিংডম প্রোটোজোয়া সম্পর্কে জানতে গেলে আমাদের একটু জীববিজ্ঞানের 5 রাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে জানা দরকার। তো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা কি কি আছে, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রপোজ করেছিল? প্রথম 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রপোজ করেছিলেন প্রথম আর.এইচ. হুইটেকার। কে প্রপোজ করেন? আর.এইচ. হুইটেকার। তো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে কি কি আছে? 5 রাজ্য শ্রেণীবিন্যাসে রয়েছে মোনেরা, প্রোটিস্ট, ফানজাই, প্লান্টস, অ্যানিমাল। এই মোনেরা কারা? মোনেরা হলো যত ব্যাকটেরিয়া আছে, প্রোক্যারিওট ব্যাকটেরিয়া। এই প্রোক্যারিওট, ইউক্যারিওট এই সম্পর্কে তোমাদের যে কোষের চ্যাপ্টার আছে, সেই কোষের চ্যাপ্টার যখন আমি পড়াবো তো তখন আমরা আবার ডিটেলসে আলোচনা করব। তো এখন আপাতত তোমরা জেনে নাও, এককোষী প্রোক্যারিওট যারা, তারা হলো মোনেরার মধ্যে পড়ে। আর প্রোটিস্ট কারা? প্রোটিস্ট হলো এককোষী কিন্তু ইউক্যারিওট। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এককোষী কিন্তু ইউক্যারিওট। আচ্ছা, তারপরে ছত্রাক আছে, উদ্ভিদ আছে। ছত্রাক অবশ্যই সেটা বহুকোষী হবে। আর উদ্ভিদ তো সেটা সবাই জানো তোমরা। আর প্রাণী আছে। আচ্ছা, তো এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে, এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পারো। এই ডায়াগ্রামটা সম্পর্কে ভালোভাবে দেখে নিলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। তবে এখানে মনে রাখবে, এটা কে প্রপোজ করেছিল? এটা প্রপোজ করেছিল প্রথম আর.এইচ. হুইটেকার। আর আর এইচ হুইটেকার। ঠিক আছে। তো এইটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো আমি এবারে আস্তে আস্তে তোমাদের এই কিংডম প্রোটোজোয়া সম্পর্কে বলতে থাকি। দেখ, কিংডম প্রোটোজোয়া, কিংডম প্রোটোজোয়া এটা কি? এটা হলো একদম এককোষী। আর কিংডম প্রোটোজোয়া, হ্যাঁ, কিংডম প্রোটোজোয়া হলো এককোষী আণুবীক্ষণিক প্রাণী। তো এই যে কিংডম প্রোটোজোয়া, এই কিংডম প্রোটোজোয়ার মধ্যে প্রায় 65,000-এর বেশি প্রাণী উপরাজ্য এই প্রোটোজোয়ার, কিংডম প্রোটোজোয়ার মধ্যে অবস্থিত। তো কিংডম প্রোটোজোয়ার বৈশিষ্ট্যগুলো তোমাদের ইম্পর্টেন্ট। কিংডম প্রোটোজোয়ার প্রথম বৈশিষ্ট্য হলো এককোষী আণুবীক্ষণিক প্রাণী। আণুবীক্ষণিক মানে কি? যেগুলো আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাদেরকে বলা হয় আণুবীক্ষণিক। তারপরে এরা কেমন হয়? সাধারণত গোলাকার, ডিম্বাকার ও লম্বাটে আকারের কোষযুক্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার কোষের আকার পরিবর্তনশীল। একটি মাত্র কোষ থাকবে, যেটা বলেছিলাম, একটি মাত্র কোষ থাকবে। আর অবশ্যই ইউক্যারিওট হবে। তো এদের যে গমনাঙ্গ রয়েছে, গমনাঙ্গ কি কি আছে? গমনাঙ্গ সাধারণত 3 প্রকারের আছে। কি কি? ক্ষণপদ। ক্ষণপদ কার আছে? এটা তোমরা 11-12-এ অলরেডি পড়েছো। ক্ষণপদ অ্যামিবার আছে আমরা জানি। তো অ্যামিবা তাহলে কি? একটা প্রোটোজোয়ার মধ্যে পড়ে। ফ্লাজেলা আছে, সিলিয়া আছে। হ্যাঁ, এই সবগুলোর উদাহরণ আমরা আস্তে আস্তে দেখব। তো আগে
আমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দেখে নিই। আচ্ছা, এদের পুষ্টি পদ্ধতি কেমন হয়? পুষ্টি পদ্ধতি হলো হলোজৈবিক, ঠিক আছে, হলোজৈবিক অর্থাৎ পরজীবীর ন্যায়। আবার এরা পরজীবীর ন্যায় অর্থাৎ প্যারাসাইটিকও হয়। হুম পরিপাক পদ্ধতি অন্তঃকোষীয়, অন্তঃকোষীয় তো হতেই হবে, কারণ এদের তো আর হজম করার মতন আমাদের মতন পাকস্থলী নেই। তাহলে ওরা তো একটা কোষ যদি হয় তাহলে সেই কোষের মধ্যেই নিশ্চয়ই তাদের যে হজম পদ্ধতি সেইটা সবকিছু হয়ে থাকবে, পরিপাক যেটা আমরা বলি সেই পরিপাক হয়ে থাকবে। আচ্ছা, আর এদের শ্বসন কেমন হয়? সবাত অথবা অবাত হতে পারে। আচ্ছা, এই সম্পর্কে আমি বলে রাখি যে আমরা যারা স্তন্যপায়ী আছি, এই স্তন্যপায়ীদের শ্বসন কেমন হয়? স্তন্যপায়ী সবাই কিন্তু সবাত শ্বসন করে, তাই তো? আচ্ছা, তা এদের কিন্তু দুটোই হতে পারে, সবাতও হতে পারে আবার অবাতও হতে পারে। ব্যাপন ক্রিয়ার মাধ্যমে এরা শ্বাসকার্য করে থাকে। ব্যাপন ক্রিয়া বলতে গেলে আমরা পড়েছি ব্যাপন, অভিশ্রবণ, এগুলো তোমরা আগের ক্লাসে মানে 11, 12 বা 9, 10 এর থেকে আমরা পড়ে এসেছি অলরেডি। এই ব্যাপন ক্রিয়াটা কি এটা আমরা জানি। আচ্ছা, রেচন কার্য কিভাবে সম্পন্ন করে? সংকোচনশীল গহ্বরের মাধ্যমে এরা রেচন কার্য সম্পন্ন করে। সংকোচনশীল গহ্বর এদের দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে প্রধান রেচন অঙ্গ কি এদের? সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, ইংলিশ টার্মটা মনে রাখবে, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। আর এদের প্রজনন কিভাবে সম্পন্ন হয়? প্রজনন সম্পন্ন হয় অযৌন বা জনন পদ্ধতিতে, যৌন জনন পদ্ধতিতে প্রজনন সম্পন্ন হয়ে থাকে। প্রজনন অর্থাৎ এরা বংশবৃদ্ধি কিভাবে করে। হ্যাঁ, আবার সাধারণ বিভাজন পদ্ধতি, কোরকোদ্গম, এইসব পদ্ধতিতে হয়ে থাকে। এই যে বিভাজন, কোরকোদ্গম, এগুলো সব অযৌন জননেরই এক একটা পদ্ধতি আর কি, বলা যায় অযৌন জননের ভাগ। আর সংযুক্তি বা কনজুগেশন, এই সংযুক্তি বা কনজুগেশন আমাদের সিলেবাসে আছে, প্যারামেসিয়ামের সংযুক্তি বা কনজুগেশন, সেটাও আমরা দেখব পরবর্তীকালে। হ্যাঁ, জীবনচক্র বিভিন্ন পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হতে পারে এবং প্রতিকূল পরিবেশে অনেক প্রাণী সিস্ট গঠন করে। এই যে সিস্ট জিনিসটা কি? সিস্ট মানে এদের যে লেয়ার, মানে সেল লেয়ারটা বা আউটার লেয়ার, এই আউটার লেয়ারের বাইরের দিকে এরা একটা কঠিন গঠন তৈরি করে, যে গঠনটা সহজে বাইরে থেকে কোনো তাপমাত্রা প্রবেশ করা হোক বা জল প্রবেশ করা হোক, এইগুলো আর কি প্রবেশ করতে পারে না। এই সিস্ট যদি গঠন হয়ে যায় তখন, মানে কোষ পর্দাটাই সেটা শক্ত হয়ে সেটা অন্যান্য অনেক রাসায়নিক পদার্থ জমে সিস্ট গঠন করে। আচ্ছা, এরা কিভাবে থাকে? এরা থাকে এককভাবে অথবা সংঘবদ্ধভাবে। তো এই সম্পর্কে বলে রাখি, মানুষ কিভাবে থাকে বলো দেখি, এককভাবে না সংঘবদ্ধভাবে? যদি এখন তোমাকে বলা হয় যে তুমি একা একা বনে গিয়ে থাকো, তাহলে তোমরা কি থাকতে পারবে? নিশ্চয়ই না। আমরা সমাজবদ্ধ জীব, তাই তো? সমাজবদ্ধ জীব, সমাজে আমরা থাকি। হ্যাঁ, মানে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম পেশা আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা একে অপরের উপর নির্ভরশীল, সেই জন্য আমরা হলাম সংঘবদ্ধ জীব। আর এরা সংঘবদ্ধভাবেও থাকতে পারে আবার এককভাবেও থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এবার হচ্ছে স্বাধীনজীবী, পরজীবী অথবা মিথজীবী জীবনযাপন করে। স্বাধীনজীবী মানে কি? স্বাধীনজীবী মানে একা একা নিজের মতন আছে, নিজের মতনই আর কি খাবার দাবার কালেক্ট করছে, সেই খাবার খাচ্ছে, বিভিন্ন রকম পরিবেশ থেকেই উপাদান গ্রহণ করছে, সেই উপাদানগুলো থেকেই খাদ্য তৈরি করছে, খাদ্য তৈরি করে সেইগুলো থেকেই তার চলে যাচ্ছে, জীবনযাপন হয়ে যাচ্ছে। পরজীবী কি? পরজীবী যেমন আমাদের দেহে যেগুলো আর কি বাসা বাঁধে, মানে বড় পরজীবী যদি আমি উদাহরণ দিই, যেমন হলো উকুন আছে, হ্যাঁ পরজীবী, এগুলো আমাদের দেহে থাকে। তো তেমন এরা হলো আণুবীক্ষণিক কিন্তু পরজীবী, আমাদের দেহেও বা আমাদের ত্বকের উপরে, হ্যাঁ শুধু ত্বকের উপরে কেন বলবো, আমাদের সারা দেহের যে কোনো জায়গায় এই ধরনের প্রোটিস্টা থাকতে পারে। থাকতে পারে বলবো না, আছে, অলরেডি আছে, ত্বকের উপরে আছে।
মিথজীবী, মিথজীবী মানে কি, একের অপরের উপরে নির্ভর করে বাঁচে। এইরকমও আছে, এইভাবে এরা জীবনযাপন। আচ্ছা, তাহলে এই হলো তোমাদের রাজ্য প্রোটোজোয়া আর সব বৈশিষ্ট্যগুলো। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে। আচ্ছা, এই প্রোটোজোয়া রাজ্যের মধ্যে 7টা পর্ব রয়েছে, 7টা পর্ব। সেই 7টা পর্ব কি কি সেটা জানবো, আর জানবো সেই 7টা পর্বের মধ্যে যারা রয়েছে তাদের উদাহরণ, আর জানবো তাদের বৈশিষ্ট্য। এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে জানতে হবে, সিলেবাস অনুযায়ী আমাদেরকে জানতে হবে। তো এখানে সাব কিংডম লেখা রয়েছে অনেক জায়গায় আমি দেখছি, তো সাব কিংডম না, এখন প্রোটোজোয়াকে কিংডম প্রোটোজোয়াই বলে। আগে এটা ছিল, সেই জন্য এটা আগে বানানো ছিল, তো তখন সাব কিংডম হিসেবেই বানানো হয়েছে। তো যাই হোক, তো এটা তোমরা কারেকশন করে নিও। অনেক বইতে এখনো তোমরা পাবে সাব কিংডম প্রোটোজোয়া লেখা আছে, আবার অনেক বইতে মানে নতুন যেসব বই, রিসেন্ট বইগুলো, সেইগুলোতে আবার কিংডম প্রোটোজোয়া লেখা আছে। তো আমরা কিংডম প্রোটোজোয়া অনুযায়ী দেখবো, আমাদের যেহেতু সিলেবাসে কিংডম হিসেবে লেখা রয়েছে, কিংডম হিসেবেই দেখব। আচ্ছা, প্রোটোজোয়া, প্রোটোজোয়া যে 7টা ভাগে ভাগ করা যাচ্ছে সেগুলো কি, সবার প্রথম হচ্ছে সার্কোম্যাস্টিগোফোরা। মনে থাকবে নামটা কি, সার্কোম্যাস্টিগোফোরা, সার্কোম্যাস্টিগোফোরা সবার প্রথম। তারপর হচ্ছে ল্যাবাইরিন্থোমরফা, সার্কোম্যাস্টিগোফোরা, ল্যাবাইরিন্থোমরফা, এপিকমপ্লেক্সা, তারপরে মাইক্রোস্পোরা, তারপর অ্যাসিটোস্পোরা, মিক্সোজোয়া, সিলিওফোরা। এই যে 7টা আমি ফাইলাম বললাম, কিংডমের আন্ডারে এই 7টা ফাইলাম বললাম, এই 7টা ফাইলামের যেসব উদাহরণগুলো রয়েছে, যখন আমি বলবো তোমরা তখনও বলতে পারবে যে এইগুলোর নাম তো আমরা জানি স্যার। তো আস্তে আস্তে আমরা এবারে তাহলে এর বৈশিষ্ট্যগুলো আর এর উদাহরণগুলোর দিকে আমরা যাই। দেখো, সার্কোম্যাস্টিগোফোরার মধ্যে প্রথমেই রয়েছে, উদাহরণ হিসেবে রয়েছে জিয়ার্ডিয়া। এটা সম্পর্কে আমি বলবো, এটা সম্পর্কে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। তো দেখো, সার্কোম্যাস্টিগোফোরা এদের নিউক্লিয়াস এক প্রকার, কিন্তু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা অবশ্যই মনে রাখতে হবে, এটা বিভিন্ন জায়গায় আসতে পারে যে নিউক্লিয়াস এক প্রকার নয়, এই ধরনের কি আছে, এই ধরনের সার্কোম্যাস্টিগোফোরার উদাহরণ কি, সেটা হলো ফোরামিনিফেরিডার। অন্তর্গত প্রাণীদের এদের 2 প্রকার নিউক্লিয়াসও থাকে। তো জনন কার্য, জনন কার্য এদের সিনগ্যামি পদ্ধতিতে হয়। সিনগ্যামি পদ্ধতি কি সেটা আমরা জানবো পরে। আর এদের যে চলাফেরা করার জন্য অর্থাৎ গমনাঙ্গ, গমনাঙ্গ হিসাবে কি রয়েছে, গমনাঙ্গ হিসাবে ফ্লাজেলা থাকতে পারে, অনুপাত থাকতে পারে, বা উভয় প্রকার একই সাথে থাকতে পারে। বোঝা গেল? তো উদাহরণ কি আছে, উদাহরণগুলো এগুলো মুখস্থ করতে হবে ভালো করে, খুব ভালো করে এই নামগুলো তোমরা বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে যাতে বানান না ভুল হয়। আর এইগুলো সব হলো সায়েন্টিফিক নেম। তো সায়েন্টিফিক নেম মানে তোমরা জানো, অবশ্যই আন্ডারলাইন করতে হবে। আর সায়েন্টিফিক নেম এগুলো হলো জেনাস নেম। তো জেনাস নেমের অবশ্যই যেন এই প্রথম অক্ষর বড় হাতের এটা যেন থাকে। আর এর পাশে চাইলে তোমরা এসপি, এসপি অর্থাৎ স্পিসিস এইরকম লিখে দিতে পারো। এসপির তলায় কিন্তু দাগ হবে না, এটা যেন মনে থাকে। ক্রিপ্টোমোনাস এসপি এইরকম ভাবে লিখে দিতে পারো। এখানে ক্রিপ্টোমোনাস এসপি লেখা যেত, তো সব কটা এসপি লিখে আর দরকার নেই, সেই জন্য আমি আর লিখিনি এখানে। তো তোমরা এটা যখন উদাহরণ দেবে তখন এইভাবে ক্রিপ্টোমোনাস এসপি এইভাবে করে উদাহরণ দেবে। আচ্ছা, কি কি উদাহরণ আছে? ক্রিপ্টোমোনাস, ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, জিয়ার্ডিয়া, অ্যামিবা। ঠিক আছে, এই অ্যামিবা তোমরা নাম শুনেছো, তাহলে অ্যামিবা এবার থেকে কেউ বললে তাহলে তোমাদের মাথায় কি আসবে? প্রথমেই যেন আসে এটা সার্কোম্যাস্টিগোফোরা ফাইলামের অন্তর্গত। আর কি কিংডম? কিংডম হলো এরা কি কিংডম পড়ানো হচ্ছে আজকে পড়ানো হচ্ছে
প্রোটোজোয়া, অর্থাৎ প্রোটোজোয়া কিংডমের আন্ডারে সার্কোম্যাস্টিগোফোরা ফাইলামের অন্তর্গত হচ্ছে এই অ্যামিবা, যেটা নাম আমরা অনেক দিন আগে থেকেই শুনছি, সেই ছোটবেলা থেকেই শুনছি। আর হলো জিয়ার্ডিয়া। হ্যাঁ, এই জিয়ার্ডিয়া এটা সম্পর্কে যেটা ইন্টারেস্টিং আছে সেটা বলি। সেটা হলো এই জিয়ার্ডিয়া আমাদের মুখের মধ্যে থাকে। হুম, তো আমরা যখন কোনো কিছুকে মানে মুখ দিয়ে খাই, ধরে নাও তুমি এক বোতল, মানে তুমি বোতলে জল খাচ্ছ, বোতলে মুখ দিয়ে জল খাচ্ছ, তাহলে এই তোমার মুখের মধ্যে যে জিয়ার্ডিয়া গুলো আছে সেই জিয়ার্ডিয়া গুলো বোতলে লেগে যাচ্ছে। আবার এই সেই বোতলটা আবার যখন অন্য কেউ মুখ দিয়ে খাচ্ছে তখন তার মুখের মধ্যে জিয়ার্ডিয়াটা ঢুকে যাচ্ছে। তো জিয়ার্ডিয়া একজনের মুখ থেকে আর একজনের মুখে ট্রান্সফার করে। সেটা যদি কোনো কিছু এঁটো করে খাওয়া হয়, অর্থাৎ এইরকম মুখ দিয়ে খাওয়া হয়, তাহলেও ছড়ায়। আর তো বললাম না, ঠিক আছে। তো পরের পর্বে চলে আসি আমরা। পরের পর্ব হলো ল্যাবাইরিন্থোমরফা। তো ল্যাবাইরিন্থোমরফা এটা কেমন? এর আকার হতে পারে গোলাকার অথবা মাকুর ন্যায় আকৃতি বিশিষ্ট। হ্যাঁ, জালক আকার হবে, এরোপ্লাজম যুক্ত হবে। আচ্ছা, বহু প্রজাতি জুস্পোর উৎপন্ন করে। জুস্পোর উৎপন্ন করে অর্থাৎ এরা এই স্পোর আছে, তো এই স্পোরের মধ্যে অর্থাৎ জুস্পোর উৎপাদন করে। এই জুস্পোর উৎপাদন করে এরা কি করে? মাল্টিপ্লিকেশন করে বা জননটা সম্পন্ন করে। কিসের মাধ্যমে? জুস্পোরের মাধ্যমে। আচ্ছা, এর উদাহরণ কি আছে? ল্যাবাইরিনথুলা আর ল্যাবাইরিনথোমিক্সা। ঠিক আছে, তো এগুলো সায়েন্টিফিক নেম, যেটা আগে বললাম সেটা খেয়াল রাখবে। এবারে হচ্ছে এপি কমপ্লেক্স। এপি কমপ্লেক্সা, এই ল্যাবাইরিনথোমরফা যখন আমি বললাম, ল্যাবাইরিনথোমরফার এই উদাহরণগুলো তোমাদেরকে মুখস্থই রাখতে হবে, কারণ এর যে উদাহরণগুলো এগুলো আমরা শুনিনি। কিন্তু এবার হচ্ছে এপি কমপ্লেক্সা। তো এপি কমপ্লেক্সা এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো এটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে এপিকল কমপ্লেক্স দেখা যায়। হ্যাঁ, সেইখান থেকে এই যে এপিকল কমপ্লেক্স বা এপিক্যাল কমপ্লেক্স, সেখান থেকেই নাম এসছে এপি কমপ্লেক্সা। আচ্ছা, 2, এরা কি জনন কার্য সম্পন্ন করে? সিনগ্যামি পদ্ধতিতে। জনন কার্য সম্পন্ন করে কিভাবে? সিনগ্যামি পদ্ধতিতে। আর সিলিয়া এদের থাকে না, কিন্তু এই যে এদের কি ছিল? এদেরও সিলিয়া ছিল না। সার্কোম্যাস্টিগোফোরা এদেরও সিলিয়া ছিল না, এদের কি ছিল? ফ্লাজেলা ছিল। এইগুলোই হলো ডিফারেন্স করে দেবে। তো এইগুলো ভালো করে মাথায় রাখতে হবে যে কোনটার কি গমনাঙ্গ। হ্যাঁ, এইগুলো গোলালে চলবে না। আচ্ছা, এপি কমপ্লেক্সা। এপি কমপ্লেক্সটা বললাম সিনগ্যামি পদ্ধতিতে জন্ম পদ্ধতি হয়, সিলিয়া থাকে না এদের, অর্থাৎ এদের ফ্লাজেলা থাকতে পারে, আবার এদের অ্যামিবার ন্যায় ক্ষণপথ থাকতে পারে। হ্যাঁ, তো এদের উদাহরণ কি আছে? এদের উদাহরণ আছে পার্কিনসাস। পার্কিনসাস ডিজিজ, এটা হয়তো তোমরা জানো না, এটা পরবর্তীকালে যখন তোমরা বড় হবে, উঁচু ক্লাসে পড়বে, তখন পার্কিনসাস ডিজিজ সম্পর্কে জানতে পারো। হ্যাঁ, তো মনোসিস্টিস, কোরিসেল্লা আছে, প্লাজমোডিয়াম। হ্যাঁ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম কিসের জন্য দায়ী? মনে পড়ছে কিছু? প্লাজমোডিয়াম হলো ম্যালেরিয়ার জীবাণু। তাহলে ম্যালেরিয়ার যে প্যাথোজেন বা জীবাণু, সেটা কি? সেটা হলো প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম হলো তাহলে একটা প্রোটোজোয়া, মনে থাকবে। এবারে প্লাজমোডিয়াম হলো একটা প্রোটোজোয়া। তাহলে প্লাজমোডিয়াম কোনো ভাইরাস নয়, ব্যাকটেরিয়া নয়, সেটা কি? প্রোটোজোয়া। আচ্ছা, এবারে চলে আসছি মাইক্রোস্পোরা। পরের পর্ব মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরা এরা ছিদ্রবিহীন পর্দাযুক্ত এককোষী স্পোরের প্রতিটিতে একটি বা দুটি নিউক্লিয়াস সমন্বিত স্পোরোপ্লাজম থাকে এদের। হ্যাঁ, তারপরে এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া কিন্তু
আমরা যখন কোষ পড়েছি সব ইউক্যারিওট কোষে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখো, এরা ইউক্যারিওট কিন্তু এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে শক্তি কিভাবে তৈরি হয়? এটিপি তো তৈরি করতে হবে, নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে, পরে জানা যাবে। আচ্ছা, তো প্রায় সব প্রাণী গোষ্ঠীতে অন্তঃকোষীয় বাধ্যতামূলক পরজীবী রূপে এরা বসবাস করে। হ্যাঁ, এরা অন্তঃকোষীয় বাধ্যতামূলক। অন্তঃকোষীয় মানে কি বুঝতে হবে? অন্তঃকোষীয় মানে হলো কোষের মধ্যে, এই যদি একটা কোষ হয় তাহলে কোষের মধ্যে এইগুলো থাকবে। কোষের মধ্যে পর্ব মাইক্রোস্পোরার যেসব জীবগুলো সেগুলো এই কোষের মধ্যে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদের উদাহরণগুলো আমরা দেখে নিই। এর উদাহরণ হলো মেটনিকো ভেল্লা, তারপরে হচ্ছে বুরকিয়া, আর হলো নোসেমা। নোসেমা সম্পর্কে পরে আরো জানা যাবে। নোসেমা হলো এটা পতঙ্গদের হয়, মানুষের এরা অ্যাটাক করে না, পতঙ্গদের এইসব পরজীবীগুলো অ্যাটাক করে। এই প্রোটোজোয়াটা অ্যাটাক করে। আচ্ছা, পর্ব এসেস্টোস্পোরা। এসেস্টোস্পোরা কি? হ্যাঁ, এরা স্পোর বহুকোষী রূপে প্রতীয়মান হয়, হ্যাঁ, অথবা এককোষী হয়। সব প্রজাতি পরজীবী, অর্থাৎ অবশ্যই এরা পরজীবী, অর্থাৎ এরা নিজেরা বাঁচতে পারে না। আমি যেটা বলছিলাম যে প্রথমে যখন আমি বৈশিষ্ট্যগুলো বলছিলাম তখন ওখানে কি ছিল? স্বাধীনজীবী ছিল, পরজীবী ছিল। তাহলে এরা কি? এরা পরজীবী অবশ্যই। এরা কিন্তু কেউই, এদের মধ্যে যেসব জীবগুলো পড়ে, যেসব প্রোটোজোয়াগুলো রয়েছে, এগুলো একটাও কিন্তু স্বাধীনভাবে বাঁচতে পারে না, সবাই পরজীবী। এক বা একাধিক স্পোরোপ্লাজম থাকে। আচ্ছা, উদাহরণ কি? মার্টিলিয়া আর প্যারামিক্সা। ঠিক আছে, এবারে আসছি মিক্সোজোয়া, পর্ব মিক্সোজোয়া। পর্ব মিক্সোজোয়া, পর্ব মিক্সোজোয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে কি আছে? স্পোর বহুকোষী ভাবে উৎপন্ন হয়, 1, 2, 3 অথবা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি কপাটিকা যুক্ত হয়। ঠিক আছে, সব প্রজাতি পরজীবী, ওই আগেরটার মতন যেমন বললাম ওই রকম এদেরও। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হলো মিক্সোবুলাস, হ্যাঁ, ট্রাইলোস্পোরা ইত্যাদি। এগুলো নাম হয়তো তোমরা শোনোনি, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার আসছি পর্ব সিলিওফোরা। পর্ব সিলিওফোরা কি আছে দেখবো। পর্ব সিলিওফোরা, পর্ব সিলিওফোরার প্রথম বৈশিষ্ট্য, জীবনচক্রের অন্ততপক্ষে কোনো না কোনো দশায় সরল সিলিয়া অথবা সিলিয়া যুক্ত যৌগ অঙ্গাণু বর্তমান। হ্যাঁ, এদের অবশ্যই সিলিয়া থাকবে, সেই জন্যই নাম হয়েছে সিলিওফোরা। সিলিওফোরা নাম এসছে কোত্থেকে? এদের যে দেহ বা এদের যে কোষ, এককোষী এরা, অর্থাৎ কোষ, এদের কোষে অবশ্যই সিলিয়া থাকবে, সেইখান থেকেই নাম এসছে সিলিওফোরা। কোষে দু প্রকার নিউক্লিয়াস বর্তমান, এক প্রকার না, দু প্রকার নিউক্লিয়াস থাকে, এটা মাথায় রাখতে হবে। অযৌন জনন সাধারণত আড়াআড়ি দ্বিবিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয়। আড়াআড়ি মানে কিভাবে? এই ধরে নাও একটা কোষ বা একটা সিলিওফোরা, তাহলে এর আড়াআড়ি এইরকম ভাবে এটা বিভাজন হবে। বোঝা গেল? এইরকম ভাবে এরা বিভাজন হবে। এছাড়াও এরা কোরকোদ্গম, বহু বিভাজন, এইসব পদ্ধতিতেও এরা অযৌন জনন করে থাকে। তো যৌন জনন, যৌন জননও এদের দেখা যায়। যৌন জননের প্রক্রিয়াগুলো কি? যৌন জননের প্রক্রিয়াগুলো হলো সংযুক্তি, অটোগ্যামি, সাইটোগ্যামি ইত্যাদি পদ্ধতিতে হয়ে থাকে। আচ্ছা, পুষ্টি পদ্ধতি। পুষ্টি পদ্ধতি হলো হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক মানে আমরা সবাই জানি পরভোজী, অর্থাৎ অন্যের দিয়ে বাস করে, অন্যের থেকে খাবার কালেক্ট করে। উদাহরণ কি? ভর্টিসেল্লা, অ্যাসিনিটা, কোলপোডা, ব্যালান্টিডিয়াম। ঠিক আছে, এই উদাহরণগুলো রয়েছে এর, এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে প্রোটোজোয়ার যে 7টা পর্ব, সেই 7টা পর্বের প্রত্যেকটার বৈশিষ্ট্য
আর প্রত্যেকটার উদাহরণ আমরা দেখলাম। 7টা পর্ব হলো প্রোটোজোয়ার বৈশিষ্ট্যগুলো আমি বললাম। এবারে আমি কিছু অন্য একটু মানে এই টপিক রিলেটেড কিন্তু যেগুলো না জানলেই নয় সেগুলো একটু জেনে রাখি। যেহেতু আমরা শ্রেণীবিন্যাস পড়ছি, ক্লাসিফিকেশন পড়ছি জীবের, আজ প্রোটোজোয়া পড়ছি, পরের দিন আমরা আসবো আবার অ্যানিমাল ক্লাসিফিকেশনের মধ্যে চলে যাব। তো এই যে ক্লাসিফিকেশনের রিলেটেড ট্যাক্সোনমি রয়েছে, তো এই ট্যাক্সোনমি সম্পর্কে একটু তোমরা দেখে নেবে। এখানে আমি পিডিএফে অলরেডি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তার জন্য আমাদের ক্লাসে জয়েন হও। আর ক্লাসে জয়েন হওয়ার জন্য এই যে যেটা এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই। তো হোয়াটসঅ্যাপ মেসেজ বা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করলে প্রসিডিওর সব কিছু বলে দেওয়া হবে কিভাবে তোমরা জয়েন করবে। আর আমাদের অ্যাপ যেটা রয়েছে কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ, এই কোশ্চেন ক্যাম্পাস অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। তো সেই অ্যাপের মাধ্যমে আস্তে আস্তে তোমরা বুঝে যাবে যে কিভাবে আমরা কোর্সটা পারচেস করব। এই অ্যাপটা ডাউনলোড করলে অ্যাপের মধ্যে মেজর মাইনর সব আলাদা আলাদা কোর্স আছে, যার যেটা লাগবে সেটা তোমরা পেয়ে যাবে। আর আমাদের বায়োভার্সিটি যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলেই তোমাদেরকে মেজর যেটা পড়ানো হচ্ছে তোমরা দেখেছো অন্য স্যার পড়াচ্ছেন, তো সেটা তোমরা ফলো করবে। আচ্ছা, যেটা বলছিলাম, তো হায়ারার্কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কে তোমরা একটু পড়ে নেবে। এটা অলরেডি তোমরা ক্লাস 11-এ সম্ভবত তোমরা পড়েছো। তো ট্যাক্সোনমিক সংজ্ঞা এটাও একটু দেখবে। আর তারপরে এইগুলো তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, এবারে আমি চলে আসব তোমাদের এই চ্যাপ্টারে, অর্থাৎ যেটা আমি পড়ালাম প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু দেখে নেব যেগুলো পরীক্ষায় আসতে, এটাই তো তোমরা চাও আগে, মানে ইম্পর্টেন্ট ক্লাস কি স্যার, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি স্যার, আগে ইম্পর্টেন্ট কোশ্চেন দিন স্যার, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে কিনা। তো আমি বলে রাখছি যে ইম্পর্টেন্ট ক্লাস মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যা দেওয়া আছে এছাড়া আরো দেওয়া হবে, পরবর্তী ক্লাস আরো দেওয়া হবে, আজকের প্রথম ক্লাস, সেই জন্য তোমাদেরকে বেশি কিছু আমি ইম্পর্টেন্ট ক্লাস কোশ্চেন আমি দিচ্ছি না। এরপরে আরো ক্লাস হবে এই সম্পর্কে, সেখানে আমি আরো ইম্পর্টেন্ট ক্লাস সালের কোশ্চেন সবকিছু দেবো। সেই জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলছি তোমরা এই কোর্সটা পারচেজ করো আর বন্ধুদেরও বলো। আচ্ছা, দেখো যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা চলে আসি। প্রথম একদম বেসিক কোশ্চেন যেটা আছে, প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া কি? আমি বলেছি প্রোটোজোয়া এককোষী প্রাণী, স্বতন্ত্রভাবে বাস করতে পারে। আবার তাহলে এখানে তোমরা এটা অ্যাড করে নেবে, স্বতন্ত্রভাবে বাস করতে পারে বা পরজীবী হতে পারে এবং জীবন্ত কোষ নিয়ে গঠিত। এদের শরীরে বিশেষ টিস্যু বা অঙ্গ থাকে না। এককোষী তার মানে কোষের মানে টিস্যু ব্যাপারটা কোথা থেকে আসছে? টিস্যু কখন হবে? টিস্যু তো তখনই হবে, টিস্যু কখন হবে যখন অনেকগুলো কোষ থাকবে তখন, সেগুলো পরে। এটা হলো একদম প্রাইমারি যে জীব সেইটা সম্পর্কে বলছি, সেই জন্য এখানে টিস্যু ডেভেলপ হয়নি, আর অঙ্গ তো দূরের কথা। তাহলে টিস্যু বা অঙ্গ থাকে না, তাদেরকে আমরা বলবো প্রোটোজোয়া। হ্যাঁ, এইটুকানি তোমরা যদি লিখতে পারো এতেই 2 নম্বর পাওয়া যাবে। হ্যাঁ, অনেক সময় 1 নম্বরও আসে আবার 2 নম্বরও আসে। আচ্ছা, দেখা যাক। তো পরেরটা, প্রোটোজোয়া প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? প্রোটোজোয়ার প্রধান বৈশিষ্ট্য এখানে আমি 4টে দিয়েছি, দেখো। তো এখান থেকে যদি তোমার না পছন্দ হয়, যে প্রথমে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে তো ওর থেকে বৈশিষ্ট্যগুলো নিতে পারো। এইখানে প্রধান বৈশিষ্ট্য কি কি যত নাম্বার থাকবে, যদি 2 নম্বরের কোশ্চেন হতো তবে এই 2 নম্বরের কোশ্চেনগুলো হলে তাহলে এই 4টে লিখলে হয়ে যেত। এইগুলো আইডিয়া করতে হবে তোমাদেরকে যে কত নাম্বারের কোশ্চেনে আমরা কতটা লিখবো। 2 নম্বরের কোশ্চেন বলে আমরা 4টে বা 5টা, 2 নম্বরের কোশ্চেন হলে কতটা লিখবো? তাহলে 5টা, ঠিক আছে। 3 নম্বরের কোশ্চেন যদি হয় তাহলে মিনিমাম আমাকে 6টার উপরে 7টা 8টা আমার বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা, প্রোটোজোয়ার শ্রেণীবিভাগ কিভাবে করা হয়? প্রোটোজোয়ার শ্রেণীবিভাগ এখানে দেখো,
অ্যামিবা সদৃশ ফ্লাজেলা যুক্ত সিলিয়া যুক্ত স্পোর গঠনকারী, এইভাবে এটা করা আছে। আর প্রোটোজোয়ার যে শ্রেণীবিভাগ, 7টি শ্রেণীবিভাগ, হ্যাঁ এটা হলো মেন শ্রেণীবিভাগ যেটা তোমাদেরকে পড়িয়েছি, ওইটা তোমরা দেখতে পারো। এবার হচ্ছে প্রোটোজোয়া খাদ্য কিভাবে গ্রহণ করে, প্রোটোজোয়ার খাদ্য গ্রহণ পদ্ধতি। প্রোটোজোয়ার খাদ্য গ্রহণ পদ্ধতি কি আছে? প্রোটোজোয়ার খাদ্য গ্রহণ পদ্ধতি অর্থাৎ আমি যেটা বললাম, এরা স্বাধীনজীবী। স্বাধীনজীবী যদি হয় তাহলে অটোট্রপিক হবে, নিজেরাই রাসায়নিক বস্তু গ্রহণ করবে, নিজেরাই আবার হজম করে নেবে। হ্যাঁ, এছাড়া এরা হেটারোট্রপিক, পরভোজী হতে পারে। আচ্ছা, প্রোটোজোয়ার গুরুত্ব। প্রোটোজোয়ার কি গুরুত্ব আছে, মানে প্রোটোজোয়া থেকে কি লাভ, প্রোটোজোয়া থেকে কি লাভ পরিবেশে, যাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না তাদের থেকে কি লাভ সেটা জানবো। এরা পরিবেশের খাদ্য শৃঙ্খলের অংশ, অর্থাৎ এদেরকে যদি বাদ দিই খাদ্য শৃঙ্খলটাই ভেঙে যায়। মানে প্রোটোজোয়া কোনো জিনিস পচাতে সাহায্য করে। তাহলে ধরে নাও তোমার বাড়ির পাশে একটা গাছ মরে গেছে, তাহলে সেই গাছটা মরে মাটিতে পড়ে আছে, জায়গা দখল হচ্ছে, সেই গাছটা আস্তে আস্তে কিছুদিন পরে পচে যায়, উই পোকা হয়, তারপরে তোমার সেখানে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো আসছে, আস্তে আস্তে পচে মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু এই যে মাটির সাথে মেশানোর কাজটা করছে ওটা প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া যদি না থাকতো তাহলে ওই গাছটা তো ওইভাবেই থাকতো, আরো নতুন গাছ জন্মাতো, আরো নতুন গাছ জন্মালে তাহলে ওইভাবেই ওই জায়গাটা আরো দখল হতো, মানে পৃথিবী সবকিছুতে ভরে যেত, কোনো কিছু আর লুপ্ত হতো না, সবকিছু যেমন আছে তেমন থেকে যেত, এইরকম হতো। তো কিছু প্রজাতির রোগ সৃষ্টি করে আবার, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম, আমি যেটা তোমাদের প্রথমেই বলছিলাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। হ্যাঁ, জিয়ারডিয়াও মুখের মধ্যে অনেক সময় আমাদের গন্ধ হয়, সেটা তৈরি করে। মুখের বিভিন্ন ঘা, এটা জিয়ারডিয়া তৈরি করে। প্যারামিসিয়াম আর অ্যামিবা গবেষণার কাজে ব্যবহার হয়। বিভিন্ন ওষুধ তৈরি করার আগে কি করা হয়, এই অণুজীবগুলোর উপরে প্রয়োগ করে দেখা হয় যে ওষুধটা কেমন রিয়াকশন দিচ্ছে। হ্যাঁ, তাহলে সেই রিয়াকশন অনুযায়ী সেটা তাহলে বড় কোনো জীবজন্তুর উপরে ইউজ করবো। তারপরে এই সব প্যারামিসিয়াম, অ্যামিবা এর উপরে আরো নানান রকম গবেষণা চলে। এই যে গল্প ছলে তোমাদেরকে এইগুলো বলছি, এগুলো অবশ্যই মাথায় ঢুকিয়ে নাও, যেন পরীক্ষার সময় মানে এই পিডিএফটা যেন আর একবার দেখলে তোমাদের আর পড়তে না হয়, সেইভাবেই রেডি করো বা সেইভাবেই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, যাতে পিডিএফটা একবার দেখলে আর পড়তে না হয়। ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগের জীবাণু নাম কি? কেন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ এটা হলো প্রোটিস্টা, অর্থাৎ মানে প্রোটোজোয়ার মধ্যেই পড়ছে প্লাজমোডিয়াম, এই জন্য। তাহলে প্লাজমোডিয়াম এটা হলো ম্যালেরিয়া রোগের জীবাণু, এটা হলো প্রোটোজোয়ার মধ্যে পড়ছে। এটা অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। এটা ইম্পর্টেন্ট না, যাই হোক বাদ দাও, পরেরটাই চলে আসে। প্রোটোজোয়ার দেহ কেমন গঠন, এইসব কোশ্চেনগুলো তোমরা পরপর দেখে নিতে পারো। হ্যাঁ, তো প্যারামেসিয়াম, প্যারামেসিয়ামের চলন অঙ্গ কি? প্যারামেসিয়ামের চলন অঙ্গ কি পড়লাম? প্যারামেসিয়ামের চলন অঙ্গ হলো সিলিয়া। ঠিক আছে, প্যারামেসিয়ামের চলন অঙ্গ হচ্ছে সিলিয়া। এই যে এই হলো প্যারামেসিয়াম, এই যে ছোট ছোট এগুলো কি, এগুলো হলো সিলিয়া। দেখো এখানে পয়েন্ট করা আছে, এটা হলো সিলিয়া। আচ্ছা, যেটা বলছিলাম, তিনটে গমনাঙ্গ রয়েছে। তিনটে গমনাঙ্গ কি কি? প্রধান তিনটে গমনাঙ্গ হলো সিলিয়া, ফ্লাজেলা আর হলো সিউডোপোডিয়া। সিলিয়া, ফ্লাজেলা আর সিউডোপোডিয়া বা ফনপদ, এখানে ক্ষুদ্র পা লেখা রয়েছে, এটা একটু ঠিক করে নেবে, এটা ফনপদ। ঠিক আছে, সিলিয়া কেমন দেখতে হয়? সিলিয়া হলো এইরকম ছোট ছোট হবে আর সংখ্যায় প্রচুর থাকবে। ঠিক আছে, ছোট ছোট হবে, সংখ্যায় প্রচুর থাকবে, এগুলো হলো সিলিয়া। তারপরে কি বললাম? ফ্লাজেলা। হ্যাঁ, ফ্লাজেলা এই হলো সিলিয়া। এই সবগুলো হলো সিলিয়া, ছোট ছোট।
কিন্তু সংখ্যায় প্রচুর। আর হলো ফ্লাজেলা, এই হলো ফ্লাজেলা, এটা একটা রয়েছে বলে তাই ফ্লাজেলাম লেখা রয়েছে। আর বহু বচনে কি হয়, বহু বচনে হয় ফ্লাজেলা। হ্যাঁ, এই ইউএম এর জায়গায় এখানে হয়ে যাবে এ, কি হবে, তখন হয়ে যাবে ফ্লাজেলা, বুঝে গেল। আর এই হলো সিউডোপোডিয়া, যেটা অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। তো এই সম্পর্কে তোমরা এই যে এদের মধ্যে যে পার্থক্য অর্থাৎ তুলনা, এটা দেখে নেবে। তো পার্থক্য কি কি রয়েছে, পার্থক্য দেখো একবার বলে দিই আমি, তাহলে তোমাদের ভালোভাবে মনে থাকবে, একবার বললেই হয়ে যাবে নোটসটা। পার্থক্য দেখো, সিলিয়ার প্রথম পার্থক্য, ছোট চুলের মতন দেখতে হয় আর সংখ্যায় অনেক বেশি, যেটা আমি ছবিতেই ক্লিয়ার করে দিলাম, এই যে ছবিতে ক্লিয়ার। হ্যাঁ, তারপরে হলো ফ্লাজেলা, ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা, এটা সংখ্যায় একটা দুটো এরকম থাকে, খুব বেশি থাকে না, সংখ্যায় কম থাকে। হ্যাঁ, এটা দীর্ঘ মানে লম্বা হবে, চাবুকের মতন দেখতে হবে। আর সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া এটা কোষের অস্থায়ী সাইটোপ্লাজমের প্রসারণ। দেখো এই যে সাইটোপ্লাজম গুলো, এই সাইটোপ্লাজম গুলো প্রসারিত হয়ে এইরকম ঘটনা তৈরি করেছে। আচ্ছা, যার নির্দিষ্ট কোনো আকার নেই, সিউডোপোডিয়ার নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু ফ্লাজেলা সিলিয়ার আকার রয়েছে। আচ্ছা, সঞ্চালন, কিভাবে এরা আর কি গমনটা করে, ঢেউয়ের মতন। হ্যাঁ, ঢেউয়ের মতন এরা নড়াচড়া করে, তার ফলে এরা সাঁতার কেটে যেতে পারে, এগোতে পারে, সাঁতার কেটে এগোতে পারে। হ্যাঁ, মানে এইগুলো এইগুলো সব একসাথে একদিকে যদি ঝাপটা দেয় তাহলে কেমন হবে, তাহলে মানে এইভাবে যদি ঝাপটা দিচ্ছে বারবার, মানে অনেকগুলো সংখ্যায়, তাহলে এটা কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে। হ্যাঁ, এইভাবে করে এরা এগোয়। আর এরা কি হয়, এই যে অ্যামিবা, অ্যামিবা এই যে সামনের দিকে এইটা চলে এলো, এই যে সাইটোপ্লাজমটা, তারপরে এর মধ্যে এই সাইটোপ্লাজমটা পুরোটা ভরে গেল, তাহলে এই যে পুরোটা জিনিসটা সামনে চলে এলো, এইভাবে অ্যামিবা হয়। আর ফ্লাজেলাম, ফ্লাজেলাম এটা কি হয়, ফ্লাজেলামটা এইভাবে করে ঘোরে, এইভাবে ঘুরতে থাকে, তার ফলে এটা এই ফ্লাজেলা মানে এই অ্যামিবাটা কি করছে, এই যে প্যারামিসিয়াম আছে এখানে, এই যে জীবটা, এই জীবটা কোন দিকে এগোবে, এই যদি এইরকম ঘোরে তাহলে এই দিকে এগোবে, এইরকম দিকে এগোবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা সঞ্চালনটা বলে দিলাম, বুঝিয়ে দিলাম, এটা দেখে নেবে। তারপরে কাজ কি আছে, হ্যাঁ, গমনাঙ্গ অবভিয়াসলি, তাহলে চলনে কাজ থাকবে, তিনটেই চলনে কাজ থাকবে, চলন বা গমনে কাজ থাকবে, চলন বা গমন করতে সাহায্য করবে, খাদ্য গ্রহণ করতেও সাহায্য করবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো সেটা খাদ্য গ্রহণ করার জন্যই যাবে বা অন্য কোনো কারণ থাকবে। হ্যাঁ, আর এই উদাহরণগুলো দেখবে, উদাহরণ তাহলে কার আছে, সিলিয়া কার আছে, প্যারামিসিয়ামের আছে। হ্যাঁ, তারপরে ফ্লাজেলা কার আছে, ফ্লাজেলা হলো ইউগ্লিনা, এই যে ছবিটা দেওয়া রয়েছে এটা ইউগ্লিনারই ছবি। আর হচ্ছে অ্যামিবার হলো সিউডোপোডিয়া। ঠিক আছে, বোঝা গেল। তো কেমন লাগলো আমার ক্লাস, অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দাও, যারা জুলজি মাইনরে ভর্তি হয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করো। আর বন্ধুদেরকেও বলো কোর্সটা যাতে পারচেস করে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলেই পারচেস করবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, আমি আমার ক্লাস শেষ করছি।